আমি এইখানে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব, কিন্তু যে আলোচনার কথা বলা হচ্ছিল সেই আলোচনার জন্য বারে বারে কিন্তু ভারতের তরফ থেকে বলা হচ্ছে পশ্চিম এশিয়া নিয়ে রীতিমতন উদ্বিগ্ন নয়াদিল্লি, শান্তি ফেরাতে আলোচনার ডাক দেওয়া হচ্ছে। ওমান এবং কুয়েতের দুই রাষ্ট্রপ্রধানকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তিনি। আমি বিস্তারিত প্রতিবেদন আকারে আপনাদের সামনে রাখবো, তারপরে রাজগোপাল বাবুর কাছে আসছি। দেখুন, সোমবার হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। In their memory, we continue this mission with ferocious, unyielding resolve to crush the threat. আর মঙ্গলবার পাল্টা হুঙ্কার দিল ইরান। যুদ্ধ বন্ধ করার উপায় হলো আক্রমণকারীদের থামানো। আমরা এই যুদ্ধ শুরু করিনি, এই সামরিক আগ্রাসন আমাদের পছন্দও ছিল না। যুদ্ধ ঠেকাতে হলে আক্রমণ বন্ধ করতে হবে, এমনই বার্তা দিলেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান। ইসরায়েল ও আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। মৃত্যু হয়েছে তার স্ত্রী, সন্তানসহ পরিবারের অনেক সদস্যের। মঙ্গলবার ইরানের রাষ্ট্রপতি ভবনেও হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরারে একটি জ্বালানির ভাণ্ডারে মঙ্গলবার হামলা চালায় ইরান। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা শহর। ইরাকের কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ। ইরানের শহীদ 136 মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের বহুতল। ইউএস ওকে হার্মফুল অ্যাট্যাক করছে, ওর দেশকে মারছে। সো ও ইউএসের যতগুলো বেস আছে, বেসে ইউএসের লোক থাকে, ওদেরকে যতগুলোকে মারতে পারে সেটার চেষ্টা করছে। খামেনেই হত্যার বদলা নিতে আমেরিকার বন্ধু দেশগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহীকে টার্গেট করা হচ্ছে। মিডল ইস্টে যতগুলো দেশ আছে এক্সেপ্ট ইরান, সব জায়গায় ইউএসের মিলিটারি বেসিস আছে। সৌদি আরবে বলুন, রিয়াদ বলুন, কাতার, ওমান, কুয়েত, সব জায়গায় এখানে আছে। ইরানের গভর্নমেন্ট ওরা ডিসাইড করলো আমরা আমেরিকান অ্যাসেটসের ওপরে অ্যাটাক করব, আর ওরা করেছে। ইতিমধ্যেই পশ্চিম এশিয়া ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য আমেরিকার নাগরিকদের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সংঘর্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, রমজান মাসে পরিস্থিতির অবনতি দুর্ভাগ্যজনক। সব পক্ষকেই সংযম প্রদর্শনের আবেদন জানানো হয়েছে। পুরো পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঐশী মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, দেখুন, হামলা প্রতি হামলা প্রত্যেকটা মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে ঠিক এই যে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উত্তরাধিকারী কে হবেন, মানে এরপরে ইরানের মাথায় একেবারে সর্বাধিনায়ক পদে কে বসবেন, সেটার জন্য 44 জনের একটা কাউন্সিল তৈরি করা হয়েছিল। সেই কাউন্সিলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন যে পরবর্তী উত্তরাধিকারী খামেনেইয়ের কে হতে চলেছেন। যে ভবনে এটা হওয়ার কথা, সেই ভবনে এবারে মিসাইল অ্যাটাক হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রতিটা মুহূর্তে আমেরিকা ইসরায়েল যৌথ বাহিনীর হানা ইরানকে উদ্দেশ্য করে লাগাতার হয়ে চলেছে। কিন্তু এইখানে ভারতের অবস্থানটা কি? রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। একদিকে হচ্ছে ইসরায়েল। দর্শকেরা জানবেন যে অপারেশন সিঁদুর যখন চলছিল, ইসরায়েল খোলাখুলি শুধু ভারতকে সমর্থন করেছিল এমনটা নয়, একেবারে প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ভারতকে ঋদ্ধ করেছিল, যাতে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গেছিল। এটা একটা দিক। আবার ইরানের ক্ষেত্রে চাবাহার বন্দরের জন্য বিপুল বিনিয়োগ ভারতের রয়েছে। আমি বলছি, সেই কারণে কি ভারতের অবস্থান কি হবে তা নিয়ে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েছে ভারত? না, দেখুন, মানে ইসরায়েল আমাদের অনেক হেল্প করেছে। সেই দেখুন, আমরা 50 সালে ওদের স্বীকৃতি দিয়েছিলাম, তারপরে 92 সাল পর্যন্ত আমরা ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। কিন্তু ওরা 62 চায়না ওয়ার, 65 পাকিস্তান ওয়ার এবং কার্গিল যুদ্ধে ওরা নানানভাবে ইন্ডিয়াকে সাহায্য করে গেছে, এটা ফ্যাক্ট। এখন ইসরায়েলের সঙ্গে আমাদের যে সম্পর্ক এখন তৈরি হচ্ছে, তাতে আমাদের ওয়েপনারির একটা বড় অংশ আমরা ইসরায়েল থেকে পাচ্ছি। ওদের প্রযুক্তি আমরা পাচ্ছি, ওদের ড্রোন আমরা ব্যবহার করছি।
তো যাই হোক, আবার ইরানের ক্ষেত্রে বলতে হবে তেলের শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, ভারতের বিপুল যে মার্কেট সেটা ইরানের ক্ষেত্রে তো অর্থনৈতিকভাবে 100 হ্যাঁ একদম। এখন হচ্ছে যে গালফ যে কোঅপারেশন কাউন্সিল তারা হচ্ছে লার্জেস্ট বায়ার অফ ইন্ডিয়ান প্রোডাক্টস এবং তাদের সঙ্গে আমরা বছরে 178 থেকে 200 বিলিয়ন ডলার আমরা ব্যবসা করি, সুতরাং তাদেরকে অগ্রাহ্য করার জায়গা নেই। তার চেয়ে বড় কথা যে দেখুন, আমরা ইসরায়েলকে 50 সালে স্বীকৃতি দিয়েও 92 সাল পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, কেননা আমরা মনে করেছি আরব দুনিয়া আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আরব দুনিয়া মানে ইসলামিক দুনিয়া, ভারতবর্ষের ভেতরে আর বড় সংখ্যক ইসলামিক মানুষ রয়েছেন, হ্যাঁ, আমাদের তাদের মানে মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, এটা কিন্তু এতকাল বুঝে হয়েছিল। এখন ভারত সরকার এই যে একটা সেখানে শান্তি আসুক, সেটার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা দেখুন, যুদ্ধ শুরু হবার দুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলে ছিলেন। এখন একটা বার্তা উঠতে পারে যে ভারতের বুঝি কোনো ভূমিকা আছে এই যুদ্ধের পেছনে, ভারত একটা বোধহয় কিছু না থাকুক একটা মরাল সাপোর্ট দিয়েছে কি, এরকম একটা বার্তা হতে পারে। সুতরাং এই যুদ্ধ সমাধানের পেছনে এই যে ভারত যে ভূমিকাটা নেবার চেষ্টা করছে, কারণ ভারতের বন্ধুত্ব বেশ কিছু জায়গায় রয়েছে, কতটা পেরে উঠবে বোঝা যাচ্ছে না, কেননা ইসরায়েল এবং আমেরিকা দুজনেই চাইছে একটা বড় কামড় দিতে। আমরা দেখেছিলাম সাদাম হোসেনের জন্য যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের সময় সাদাম হোসেনের লাস্ট যে ব্যাপারটা করা হলো, তাকে ধরে ফেলা এবং তার শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া, একই জিনিস ওরা চাইছে ইরানের ক্ষেত্রে একই জিনিস যাতে ঘটে। তাই একের পর এক যে ধরনের ওদের যে তেলের সম্পদ আছে, কিন্তু যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে আসা। ভেনেজুয়েলাতে ওরা তো করে ওদের পাপেট শাসন ছিল, বসিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু ভেনেজুয়েলায় অন্য কোনো ব্যাপার উপায় ছিল না। ইরাকে যেটা ঘটেছে, ISIS তৈরি হয়েছে সাদাম হোসেন চলে যাবার পরে। আপনি যদি একটা স্টেবল গভর্নমেন্ট ইরানে আছে, আপনি যদি সেটা ভেঙে ফেলার চেষ্টা করেন, কারণ আর একটা ইসলামিক যে সন্ত্রাস শুরু হবে না, কোনো গ্যারান্টি কিছু নেই। সুতরাং মানে ইরানি একমাত্র ছিল মার্কিনের আগ্রাসনের বাইরে, সুতরাং তার উপরও টার্গেট, অর্থাৎ মানে তেলের আধারটাই মূল কারণ। হ্যাঁ, তেল তো বোঝাই যাচ্ছে, তেলের আধার, এবং চায়নাকে বিপদে ফেলা। চায়না 90% অয়েল হচ্ছে যে আপনার যাই হচ্ছে যে ইরান থেকে কেনে। এখন হচ্ছে চায়না তো আমরা জানি যে সুইফট যে এতে ব্যবস্থায় টাকা পাঠাতে পারছেন না, ওরা ওদের ইউএনএ বিক্রি করে, মালয়েশিয়ান ট্যাঙ্কার দিয়ে ওরা সব তেল ফেল করে। চায়নাকে এই যে হরমুজ প্রণালী যেটা যা কিছু ঘটছে এই জায়গাতে, চায়না ক্ষতিগ্রস্ত হবার একটা বিরাট সম্ভাবনা আছে। সেটাকে ওরা আমেরিকা ভাবছি বুঝি করবে, কিন্তু চায়না অনেক বেশি চালাক। ওদের যে রিজার্ভের ব্যাপার আছে, 74 দিন যে আইএ স্ট্যান্ডার্ড আছে, ওরা কিন্তু 74 দিনের অয়েল মজুদ রাখতে পারে। এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো, রাশিয়া থেকে ওরা তেল ঘুরপথে নানানভাবে নিচ্ছে। এবং রাশিয়ান মুদ্রা, আমাদের মুদ্রার মুশকিল হচ্ছে কি, ভারতীয় মুদ্রা খুব একটা রাশিয়ার কাছে জমেই যাচ্ছে, কি ব্যবহার করতে পারছে না। চীনের কিন্তু ইউএনের একটা আন্তর্জাতিক চাহিদা রয়ে গেছে, তার ফলে সেই দিক থেকে সে তাদের খুব একটা অসুবিধা হবার কথা বলে আমার মনে হয় না। তবে ভারতের যে ভূমিকা, সেটা হচ্ছে যে ভারত বোঝাতে চাইছে আমরা শান্তির দেশ, শান্তি আসুক, দুজনই আমার বন্ধু, এটা পরিষ্কার বলতে চাইছে। কিন্তু শুনবে কি, আমেরিকা শোনার কথা নয়। দেখুন, ছোট্ট হিসেব দিচ্ছি, যুদ্ধ যেদিন শুরু হলো 28 তারিখে 3000 মিসাইল ছিল ইরানের হাতে, অলরেডি 1000 খতম, মানে 2000 মিসাইলস রয়ে গেছে। 50টা করে যদি মিসাইল ডেলি খরচা হয়, 40 দিন যুদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে আছে, বুঝেছেন? এই 40 দিন ফেলে দিলে ইরান ইজ জিরো, ইরানের আর কোনো রিজার্ভ নেই। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মিসাইল চীন থেকে আসবে, রাশিয়া থেকে আসবে, এই ধারণাটা ভুল। ওরা আমেরিকা জানে ওদের রসদ যদি শেষ করে দেওয়া যায়, ইরান একেবারে শেষ হয়ে যাবে। এই একটা ট্র্যাপের মধ্যে ইরানকে ফেলে দিতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।